আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। বলতে বলতে আমরা নবম পর্বে চলে আসলাম। 3.5 নবম দশম শ্রেণীর গণিতের বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, এটা ছিল আমাদের আলোচ্য বিষয়, চ্যাপ্টারের একটি বিষয়। সবারই মনে প্রশ্ন, বীজগণিত আসলে কি কাজে লাগে। তো এই চ্যাপ্টারে ইতিপূর্বে আমরা 34টি অঙ্ক করে ফেলছি এবং এতদিনে ইনশাআল্লাহ বুঝে গেছি যে বীজগণিত আমাদের কি কি কাজে লাগে। আসলে বীজগণিত আমাদের অনেক কাজে লাগে এবং অনেক হিসাবকে খুব সহজ করে ফেলে এই বীজগণিত। আজকে আমরা 35 নম্বর অঙ্কটি শুরু করব। তো 35 নম্বর অঙ্কটি শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, এই ধরনের অঙ্ক আমরা অনেকভাবে করতে পারি। যেহেতু এই চ্যাপ্টারটার মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে বীজগণিত কি কাজে লাগে বা বাস্তব জীবনে বীজগণিতের ব্যবহার এবং প্রয়োগ, এই বিষয় নিয়ে, তাই আমরা চেষ্টা করব যে অঙ্কগুলোতে যতটা সম্ভব বীজগাণিতিক হিসাব নিকাশ আনার জন্য। এই অঙ্কগুলো আমরা অনেক সময় পাটিগণিতে করছি বা বিভিন্ন সময় বিভিন্নভাবে করে থাকছি। তো সবই ঠিক আছে, পরীক্ষায় যখন অঙ্কটা আসবে তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবেই করবা। যেহেতু আমি এখন 3.5 করতেছি এবং 3.5টা হচ্ছে বীজগাণিতিকের বাস্তব জীবন নিয়ে আলোচনা, তাই এই অঙ্কগুলো আমি চেষ্টা করব হচ্ছে বীজগাণিতীয় স্টাইলে করার জন্য। তাহলে চলো অঙ্কটা আমরা আজকে শুরু করি। প্রথমে আমরা একটু যদি কিছু জিনিস হাইলাইট করি, যে খেয়াল করো এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো বোঝার বিষয়। এক নাম্বার হচ্ছে গিয়ে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হইল। ওকে, এই 2400 টাকাটাকে আমরা একটু মার্ক করলাম, কারণ এটা ফিক্সড হয়ে গেছে যে টাকাটা দিয়ে 2400 টাকা দিয়ে একটা বাস ভাড়া করা হয়েছে। শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ওকে, তার মানে যতজন হবে ততজনকে 2400 দ্বারা যদি ভাগ করি, 2400 যদি তত দ্বারা ভাগ করি, তাহলে আমাদের যাত্রীর কত টাকা করে হবে সেটা বের করে ফেলতে পারবো। এখন সমস্যা হচ্ছে 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। ওকে, এর মানে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সংখ্যক যাত্রী যাওয়ার কথা ছিল, সেখান থেকে 10 জন যাত্রী কম যাচ্ছে, তাই 8 টাকা মাথাপিছু বেড়ে গেল, এটাই স্বাভাবিক। এখন আমাদের প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে চাইছে যে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা কত তা নির্ণয় করো। এই লাইনটা হঠাৎ করে কেউ যদি পড়ে, আমার মনে হয় না কেউ কিছু বুঝতে পারবে। ইভেন আমিও যখন এই অঙ্কগুলো করতাম বা আমি যখন অঙ্কগুলো করছি, একটা জিনিস বলে রাখি, আমার সময় এই অঙ্কগুলো ছিল না, সৃজনশীল ব্যাপারগুলো ছিল না। এবং আমি যখন মানে নতুন নতুন অঙ্ক কখনো সলভ করি, আমি নিজেও দেখা গেছে যে এখনও শিখছি, মানুষ সবসময় শিখে। তো এই লাইনটা আমাকে অনেকবার পড়তে হয়েছে। আসলে কি বলছে খেয়াল করো, মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ। একটা জিনিস যদি চিন্তা করি যে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণটা কত, বর্ধিত ভাড়ার পরিমাণ হলো 8 টাকা। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করে দেখো, এই 8 টাকাটা না আসা যাত্রী সংখ্যার শতকরা কত তা নির্ণয় করো। এর মানে এই 8 টাকা কয়জনের জন্য বাড়ছে? 10 জন না আসাতে। তাহলে এটা শতকরাটা কত? মানে মূল বিষয় হচ্ছে গিয়ে 10 জন যাত্রী না আসার কারণে 8 টাকা বাড়ছে, তাহলে শতকরা কত টাকা বাড়ছে, এইটা হলো মূল বিষয়। এইটাকে এখানে একটু ঘুরিয়ে লিখছে যে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত টাকা নির্ণয় করো। এখন খেয়াল করো, আমরা যদি ক নাম্বারটা করি, জাস্ট এখানে আমরা যদি এখানে এইভাবে লিখছি, এখানে না আসা যাত্রীর সংখ্যা, এটা কতজন? এটা হচ্ছে 10 জন। ওকে, আর বর্ধিত ভাড়া কত? বর্ধিত ভাড়া হচ্ছে কত? 8 টাকা। এখন এই বিষয়টা কি আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি দুই রকম ভাবে লিখতে পারি। একবার হচ্ছে কি একটু ছোট পদ্ধতিতে লিখি, সেটা হচ্ছে কি যে খেয়াল করো যে 10 জন না আসাতে
10 জন না আসাতে বৃদ্ধি পেল কত? 8 টাকা। আমরা এটা একদম সোজা বাংলা নিয়মে করব। তাহলে একজন না আসাতে বৃদ্ধি পেল কত? 8 ডিভাইডেড কি 10 টাকা। সুতরাং 100 জন যদি না আসতো, যেহেতু শতকরা চাইছে, তাহলে 8 গুণ 100 টাকা ডিভাইডেড কত? 10 কাটা 10 শূন্য কাটা, তার মানে 80 টাকা। এর মানে কি? এর মানে হলো গিয়ে না আসা যাত্রীর সংখ্যা শতকরা। তাহলে এটা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এটার জন্য নোট যেটা লিখতে পারি, আমাদের কি বেরোলো? 80 টাকা মানে 80%। এটাকে আমরা লিখতে পারি মাথা পিছু যাত্রী কি? মাথা পিছু বা মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, এটা লিখতে পারি মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার কি 80%। আমার মনে হয় তোমরা কথাটা বুঝতে পারছো। এখানে চাইছে হচ্ছে কি মাথা পিছু বর্ধিত ভাড়া পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত নির্ণয় করো। মানে 10 জন না আসাতে 8 টাকা বাড়ছে, তাহলে শতকরা কত টাকা বাড়ছে, এটাই হচ্ছে কি মূল বিষয়। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এইটাকে তোমরা আবার একটু অন্যভাবে লিখতে পারো। সেটা হচ্ছে কি, খেয়াল করো, জাস্ট আমি একটু মানে বলার জন্য যে এইভাবেও তোমরা চাইলে করতে পারো। আমি যদি এখানে একটু নোট লিখি, এটা একটু এক্সট্রা, হ্যাঁ এটা এক্সট্রা। এই যে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যা, এটাকে আমরা করতে পারি কি এখান থেকে এই জায়গায় লিখতে পারি, সেটা হচ্ছে কি কত টাকা বৃদ্ধি পাইছে? 8 টাকা বৃদ্ধি পাইছে। সেটা কতজনের জন্য? 10 জনের জন্য। তার মানে 8 টাকা 10 জনের জন্য যে বৃদ্ধি পাইছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 8 টাকা বৃদ্ধি পেয়েছে 10 জনের জন্য, সুতরাং কি 8/10 ইন্টু 100%। তার মানে 10 আর এই কাটা, এই হচ্ছে 80%। তোমরা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখবা সংখ্যাগুলো, না হলে কিন্তু বাংলা ইংলিশ মিলে প্যাচ লেগে যাবে। যাই হোক, মূল ব্যাপার হচ্ছে গিয়ে শতকরা কত তা নির্ণয় করো। শতকরা হচ্ছে গিয়ে 80 টাকা। আচ্ছা চলো এবার আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটা চাইছে কি বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। এখানে কিন্তু আবার একটা কথা আছে। প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল হচ্ছে যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস এত টাকা ভাড়া করা হলো, শর্ত হলো প্রত্যেকে যাত্রী সমান ভাড়া দিবে। তখন পর্যন্ত কিন্তু একটা কথা ছিল, কিন্তু 10 জন গেল কমে, ভাড়া গেল বেড়ে। এখন তাহলে কি হইতে পারে? মূল কিন্তু 2400 টাকা, এটা ঠিক আছে। এখন আমরা যদি এইভাবে লিখি, যে এটার উত্তরটা যদি এইভাবে লিখি, প্রথমে কি ছিল? আগ্রহী যাত্রী সংখ্যা কত? x জন। এটাকে আমরা একটু লিখতে পারি, মনে করি। সুতরাং কি x জন যাত্রীর মাথা পিছু ভাড়া, এটা কত হবে? টোটাল ভাড়া হচ্ছে 2400, একজন যারা যদি ভাগ করি এত টাকা, এটা কি মাথা পিছু ভাড়া। আবার 10 জন
কম যাওয়াতে যাত্রী সংখ্যা সেটা কত, এক্স জন যদি আগ্রহী থাকে তার থেকে যদি কম যায় 10 জন, তাহলে এক্স মাইনাস 10 কি জন। সুতরাং 10 জন কম যাওয়াতে মাথা পিছু ভাড়া, এটা কত হবে, ভাড়া তো 2400 টাকা আছে, সেখান থেকে কি মাথা পিছু হচ্ছে গিয়ে এক্স মাইনাস 10 জন। এইটুক তো আমাদের মনে হয় আমরা বুঝতে পারছি। এখন খেয়াল করো এই যে মানটা আছে 2400 ডিভাইডেড এক্স আর 2400 ডিভাইডেড এক্স মাইনাস 10, এখন এটা তো টাকা, এই মানে যাওয়ার কথা ছিল এতজন কিন্তু গিয়েছে 10 জন কম। এখন কম যাওয়ার কারণে 8 টাকা করে কি হয়েছে জনপ্রতি বৃদ্ধি পাইছে, তার মানে কি এই দুইটা টাকার পার্থক্য কত, 8 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের মূলত কি চাইছে, বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো, তাই তো, যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করো আমরা যদি প্রশ্ন মতে যদি এটা লিখি যে মানে সেটা হচ্ছে গিয়ে যে 2400 ডিভাইডেড এক্স মাইনাস 10 মাইনাস 2400 ডিভাইডেড হচ্ছে এক্স ইকুয়াল টু কত, 8 টাকা। এটাকে আমরা কি করতে পারি, যদি লসাগু করি তাহলে এক্স মাইনাস 10, তাহলে কত দাঁড়াচ্ছে এক্স মাইনাস লসাগু এক্স মাইনাস 10, তার মানে হর এই লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে এক্স মাইনাস 10 বাদ যাচ্ছে, থাকতেছে হচ্ছে কি এখানে 2400 এক্স, আর এখানে থাকতেছে কি মাইনাস 2400 ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়ালস টু হচ্ছে 8। ওকে, এখন আমরা যদি একটু হিসাব করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে বা এখানে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স, আর এখানে আসতেছে কত 2400 এক্স মাইনাস 2400 এক্স প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 24,000 ইকুয়ালস টু হচ্ছে 8। এখানে এখন খেয়াল করো এই 2400x কাটা, তাহলে কত হচ্ছে খেয়াল করো, এখানে গুণ হবে হচ্ছে 8 যদি গুণ হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়ালস টু হচ্ছে 2400। এখন এই 8 দ্বারা যদি আমরা উপপক্ষকে ভাগ করি তাহলে কি আসতেছে, এখানে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 10x, আর 24,000কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে হচ্ছে 3000। এখন আমরা যদি একটু পক্ষান্তর করি এক্স স্কোয়ার মাইনাস 10x, এখানে মাইনাস হচ্ছে 3000 সমান হচ্ছে 0। ওকে, এইটুক নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই। এখন এখানে আমরা এই জায়গাটা যদি লিখি, এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, এমন দুটো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে 3000 আসে, আবার যোগ করলে আসতেছে কত মাইনাস 10। তাহলে যদি আমরা খেয়াল করো মাইনাস 60x যদি নেই প্লাস 50x যদি নেই, খেয়াল করো 50 আর 60 গুণ করলে 3000 আসতেছে, আর মাইনাস 60x এর সাথে যদি 50x যোগ করি তাহলে কত আসতেছে মাইনাস 10x, মাইনাস 3000 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত লিখতে পারি আমরা, x যদি কমন নেই তাহলে x মাইনাস 60 প্লাস 50 যদি কমন নেই তাহলে x মাইনাস 60 ইকুয়ালস টু কত 0। তাহলে কত দাঁড়াচ্ছে x মাইনাস 60 এবং x প্লাস 60 ইকুয়ালস টু 0। তাহলে কি লিখতে পারি, হয় x সমান সমান 60 অথবা x সমান হচ্ছে মাইনাস 50। এটা গ্রহণযোগ্য নয়, কারণ যাত্রী সংখ্যা তো আর ঋণাত্মক হতে পারে না।
এখন দেখো এক্স জন কি আগ্রহী যাত্রী ছিল, এখন আমাদেরকে বের করতে বলছে কি বাসে যাওয়ার মাথাপিছু ভাড়া নির্ণয় করো। তো মাথাপিছু ভাড়াটা কত? সুতরাং বাসে যাওয়ার মাথা পিছু ভাড়া 2400, তাহলে কি এক্স মাইনাস কি এখানে এক্স মাইনাস 10, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এক্স মানে কি এক্স একটু আগে পাইলাম কত আপনার 60 মাইনাস হচ্ছে 10 আর এখানে 2400, তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে হতো কত 2400 ডিভাইডেড হচ্ছে 50, এটা কাটাকাটি করলে কত আসতেছে 48। তার মানে কি মাথা পিছু, এখানে প্রশ্নটা যেটা ছিল খেয়াল করো, মাথা পিছু ভাড়া হচ্ছে 48 টাকা আর যাত্রী সংখ্যা হচ্ছে কত? যাত্রী সংখ্যা হচ্ছে, যদি এটা পরীক্ষায় চাই খেয়াল করো, এই যে আমরা x মাইনাস 10 দিছি, x মাইনাস 10 মানে কি 50। এই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা গ নাম্বার অঙ্কটা করি। এখানে কি লিখছে, বাস ভাড়ার সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লেখা। দেখো কোন জায়গার জিনিস কি করছে, কোথায় যাচ্ছে মানুষ বনভোজনে, বনভোজনের জন্য টাকা উঠানো হয়েছে, সেটা দিয়ে বাস ভাড়া করা হয়েছে, সেইটার সাথে সৃজনশীল অঙ্কতে অ্যাড করে দিছে হচ্ছে গিয়ে 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। এখন কিছু করার নাই, এক্ষেত্রে একটা জিনিস ভালো হয়েছে, তোমরা অঙ্কের পাশাপাশি এই সুদ কষার অঙ্কগুলোও তোমরা করে ফেলতে পারবা। তো যাই হোক, এখন এখানে বাস ভাড়া সমপরিমাণটাই কি, এখানে বলছে যে সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো ইতিপূর্বে যে আমরা অঙ্কগুলো করছি সেটা হচ্ছে গিয়ে পর্ব 7 বা পর্ব 8 অথবা পর্ব 6, এইগুলো যারা ঠিক মতন করছি তাদের আমার মনে হয় না এই অঙ্কটা নিয়ে কোনো ধরনের সমস্যা আছে। তারপরে চলো আমরা করার চেষ্টা করি। খেয়াল করো, এখানে বাস ভাড়ার সমপরিমাণ টাকাই হচ্ছে আসল, সেটা কি পি সমান 2400 টাকা। আশা করি এইটুকু বুঝতে পারছো। মুনাফার হার আর সমান কত 5%, এটাকে আমরা কি করতে পারি 5/100 বা 1/20। তারপর হচ্ছে সময়, সময় n সমান হচ্ছে 13 বছর। সুতরাং সরল মুনাফা আই সমান হচ্ছে PNR, পি কত 2400, এন কত 13, আর কত 1/20। এখন খেয়াল করো, এটাকে যদি আমরা অঙ্কটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, কি যদি আমরা হিসাবটা করি, যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, এখানে আসতেছে এটা কত 2 কে এটা আসতেছে 120, তাহলে 120 গুণ হচ্ছে 13, তার মানে কত 1560, এটা কি টাকা। আমাদের সরল মুনাফাটা বের হয়ে গেল, সেটা হচ্ছে 1560 টাকা। এখন আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা জানি কি, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাদের প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে বা সবৃদ্ধি মূলধনটা বের করতে হবে।
তারপরে আমাদেরকে কি করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফাটা করতে হবে। তাহলে আমরা জানি, এটাকে যদি আমরা এই জায়গাটাতে লিখি, খেয়াল করো, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে মূলধন বা আসল। এর মানে কি সি মাইনাস পি। এই সির এবং পির মান জানা থাকলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে পারবো। সুতরাং এই সি সমান আমরা কি জানি, সি সমান আমরা জানি হচ্ছে গিয়ে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি কি, পি হচ্ছে 2400, 1 প্লাস আর, আর কি, আর হচ্ছে 1/20 টু দি পাওয়ার এন মানে হচ্ছে 13। খেয়াল করো 2400, এখানে 1 প্লাস এটাকে, এটা লসাগু কত আসতেছে 21/20। এটাকে আমি একটু সংক্ষেপে করলাম, কারণ 20কে 1 দ্বারা গুণ করলে 20 আর যোগ 1 হচ্ছে 21 টু দি পাওয়ার 13। তাহলে 2400, এখন 21কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত, আমরা যদি 21কে 20 দ্বারা একটু ভাগ করি, খেয়াল করো 21 ডিভাইডেড হচ্ছে 20, তার মানে হচ্ছে 1.05 টু দি পাওয়ার 13। এখন এই টু দি পাওয়ার 1.05 টু দি পাওয়ার 13 যদি আমরা করতে চাই তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে গিয়ে খেয়াল করে 2400 গুণ আসতেছে 1.88। এটা হচ্ছে কি এই যে এইটুকের মান, এইটুকের মান হচ্ছে কি এই যে এইটা। তাহলে আমরা যদি গুণ করি কত আসতেছে, গুণ হচ্ছে গিয়ে 2400, তার মানে আসতেছে হচ্ছে গিয়ে 4525.56 এইটা আসতেছে। এটা কি, এটা হচ্ছে সি এর মান। এখন খেয়াল করো আমরা যদি একটু এই পাশে লিখি, সুতরাং চক্রবৃদ্ধি মূলধন হতেছে গিয়ে 4525.56 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা কি সি মাইনাস পি, তার মানে 4525.56 বিয়োগ হচ্ছে পি কত, পি হলো 2400, পি হলো 2400। তাহলে কত আসতেছে এখানে, এখানে আসতেছে হচ্ছে গিয়ে 2125.56। এইটা গেল কি, এটা গেল চক্রবৃদ্ধি মুনাফা। আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেলাম, কিন্তু এখানে চাইছে কি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত, এটা 2125.56 বিয়োগ হলো গিয়ে 1560। তাহলে কত আসতেছে, এটাকে যদি বিয়োগ করি আমরা 2125.56 বিয়োগ হলো 1560, তার মানে 565.565.56। এটাই হচ্ছে গিয়ে বাস ভাড়া সমপরিমাণ টাকা 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 565.56 টাকা। এই অঙ্কটা যথেষ্ট সহজ, কিন্তু ব্যাপার হচ্ছে কি ক খ গ দেওয়া আছে, আবার সৃজনশীল শুনলেই মানুষ মনে করে কি না কি। তো একটা জিনিস তোমাদের একটা বলে রাখি, আশ্বস্ত করি,
এই বাংলাদেশ একটা জনবহুল দেশ, এখানে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী আছে, অনেকে খুব ভালো ছাত্র, আবার অনেকে তুলনামূলকভাবে সময় সুযোগের কারণে তাদের সুযোগটা কম। তো সরকারকে কিন্তু সব দিকেই চিন্তা করতে হয়, মানে শুধুমাত্র যে খুব নামি স্কুলের জন্যই কঠিন প্রশ্ন করবে এবং যতই কঠিন করুক তারা ভালো করবেই তা কিন্তু নয়। প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড থাকে, সেই স্ট্যান্ডার্ডে দেখা গেছে যে ৮০ও যেমন অনেকে পাবে, আবার অনেকে ৩৪ পাইতেও কষ্ট হয়ে যায়। তো সবার জন্যই কিন্তু আসলে প্রশ্ন করা হয়। তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে গিয়ে যে আমরা যাই পরীক্ষায় অ্যান্সার করি না কেন, যেটা সঠিকভাবে যাতে করতে পারি। তো ৯ নম্বর পর্বতে আমরা ৩৫ নম্বর অঙ্কটি করার চেষ্টা করলাম। একটা কাজ করি, শুধু ৩৫ নম্বর অঙ্কটা নিয়েই এই লেকচারটা শেষ করি, কারণ ৩৬ নম্বর অঙ্কটা যদি আমরা করতে চাই, এটা একটু অন্য ধরনের অঙ্ক, মানে স্রোত বিষয়ক। তো আমার মনে হয় যে এই লেকচারটা এখানেই শেষ করি। তো আগামী লেকচার ১০ নম্বর পর্বতে আমরা ৩৬ নম্বর অঙ্কটি করব, যেখানে স্রোত বিষয়ক আলোচনা করা হয়েছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। তাহলে আল্লাহ হাফেজ।